কতগুলো সিচুয়েশন একটু আপনার কাছে বলি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। সেটা হচ্ছে এখনো পর্যন্ত জাহাজগুলো, ব্লকেটগুলো তোলেনি আমেরিকা, উল্টে তারা হুমকি দিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আবার তারা অ্যাটাক করতে পারে। ইরানও পাল্টা হুমকি দিচ্ছে যে যদি এবার তাদেরকে অ্যাটাক করা হয় তাহলে তাদের এবার টার্গেট হচ্ছে ওয়াশিংটন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া কি করবে? কারণ দীর্ঘদিন ধরে যদি তেলের একটা পথ স্ট্রেট অফ হরমুজকে এভাবে অবরুদ্ধ করে রাখা হয়, সেটা তো শুধুমাত্র তখন দুটো দেশের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্বে সেটা ছড়িয়ে পড়বে। রাশিয়া কি আমেরিকার দাদাগিরিটা গোটা বিশ্বে মেনে নেবে আর কতদিন? এটা ঠিক দাদাগিরি না, রাশিয়া নিজেও তো গেইন করছে, রাশিয়ার তো তাতেও গেইন আছে, কারণ তার দিকেও তো প্রচুর অয়েল ট্রেড আসছে, বাড়ছে। সুতরাং দেখুন এখানে একটা ব্যবসায়িক জায়গা আছে, অল্টারনেট অয়েল ট্রেড হিসাবে রাশিয়া প্রচুর কিছু কামাচ্ছে, এটা নয় যে রাশিয়া কামাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ওরা মনে করে এই ধরনের অ্যাক্টিভিটি করাবার চেষ্টা করে, এবার এর একটা গ্লোবাল এফেক্ট পড়তে পারে, সেটা বুঝেই কিন্তু এই চায়না ভিজিটটাতে বহু রকমের টপিক নিয়ে কথা বলার চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্প, যাতে করে শান্তি বজায় রাখার একটা প্রক্রিয়া চালানো হয় এবং তারা কোনোভাবে ইন্ডালজ না হয়। তবে ইরান যদি এরকম কন্টিনিউয়াস অ্যাটাক হতে থাকে, যেভাবে এনার্জি সেগমেন্টসগুলো অ্যাটাক হবে, আমার মনে হচ্ছে সেখানে রাশিয়া এবং চায়না এই দুটি দেশই এমন স্ট্যান্ড নেবে যেটা আমেরিকাকে প্রচণ্ড রকমভাবে ইকোনমিক ক্রাইসিসের দিকে ফেলে দিতে পারে। ওয়েট ফর ব্রিক্স ডিসকাশনস, ওয়েট ফর ব্রিক্স ডিসকাশনস কেন বলছি, ব্রিক্সে বহু টপিক ছিল যেগুলো ডিসকাস হওয়ার কথা ছিল না, কিন্তু ইকোনমিক লাইনটা যখনই শুরু হচ্ছে, সেখানে যে ধরনের কথাবার্তা বা আলাপ আলোচনা শুরু হচ্ছে, সেগুলোর কিন্তু একটা মানে ডিরেকশনটা একটু অন্য দিকে। কিন্তু যুদ্ধ আর আলোচনা এই দুটো কি একসঙ্গে চলতে পারে? হ্যাঁ, পিপল আর প্রফেশনাল, যুদ্ধ আলোচনা একসাথে চলে না। পিঠাতে পিঠাতে আমরা বলি না এই আবার করলে, রাষ্ট্রজ্ঞানেও তাই হয়। অত কঠিন ভেবে লাভ নেই ম্যাডাম, আমি এটা খোলা কথা বলছি। শুনুন, যুদ্ধ যারা করে তাদের কাজ আলোচনা নয়, আলোচনা যারা করে তাদের কাজ যুদ্ধ নয়। আপনার রাষ্ট্রের সব রকম লোক থাকে, ঠিক আছে, নেগোসিয়েশনের কাজ করবে, যারা এক্সিকিউশনের কাজ করবে, দুটো লোক তো এক না। আর এখানে রাষ্ট্রের বহুমুখী অ্যাপ্রোচ সবসময় থাকবে। ইরান কি শুধুমাত্র মিসাইল ফেলেছে? ইরান আমেরিকাকে ডিপ্লোম্যাটিক্যালি ক্ষতিগ্রস্ত করেছে। এই মাল্টি অর্ডার ক্ষতিগ্রস্ত করার যে একটা টেকনিক, এই টেকনিকটা তো মডার্ন ওয়ারফেয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেকনিক। সো সেটাই ব্যবহার করছে, এখানেও হবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু এই যে ভারতের এই বৈঠকটা, এটা যদি সফল না হয়, সেক্ষেত্রে ইউএই, ইরান বা এই যে ব্রিক্সের অন্তর্গত যে দেশগুলো আছে, তারা যদি ঐক্যমতে পৌঁছতে না পারে, তাহলে কি মেইন যে ব্রিক্সের সম্মেলনটা, সেটা কি আদৌ হবে? দেখুন একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে এর সাথে ইরানের যুদ্ধটা হচ্ছে একটা টপিক, বাট ইরানের যুদ্ধর জন্যই গোটা বিষয়টা নয়, ব্রিক্সটা হচ্ছে মূল বিষয়। কিন্তু একটা যুদ্ধ হচ্ছে, গোটা দেশের একটা টান পড়ছে ভাড়ারে, তেল বেরোবার পথটা বন্ধ হয়ে রয়েছে এতদিন। টপিক ইজ এনার্জি, নট ওয়ার। আলটিমেট তো সেটা গিয়ে এনার্জির উপরে প্রেসারটা ক্রিয়েট করছে। এনার্জিটাই আলটিমেট এবং সেটা নিয়ে ডিসকাশন হবে। তখন তো এটাও ডিসকাশন হবে যে এনার্জির উপর আক্রমণটা কারা শুরু করেছিল, কেন শুরু করেছিল, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ডিসকাশনে যখন যাবে, অনেকেরই তো পিঠারা খুলবে। এই ডিসকাশনসগুলো খুব দরকারি, এটা তো হওয়া উচিত ছিল অনেক আগে। আজকে ব্রিক্স সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে, এটা তো গোটা পৃথিবীর কাছে মানে থ্যাঙ্কফুল হওয়া উচিত। যেরকম একটা প্রসেস দেওয়া হচ্ছে যাতে লোকেরা মুখ মন খুলে বলুক। আমেরিকা এমনি হঠাৎ করে এসে চায়নার সাথে ডাইভ মারছে না। আমেরিকা জানে আমেরিকাকে তুলোধনা হচ্ছে কোনো একটা টেবিলে, তার জন্য এবার আমেরিকাও নিজের আখের গোছাবার চেষ্টা করবে, কারণ আমেরিকা খুব খারাপ অবস্থায় আছে, ডিপ্লোম্যাটিক্যালি প্রচণ্ড খারাপ অবস্থায় আছে। বেশ, অর্থাৎ এই যে একটা যুদ্ধ শুরু হওয়া এবং এই একটা যুদ্ধ কতদিন ধরে যে চলতে পারে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এই যুদ্ধটা শুরু হয়েছিল। সত্যিই কি ইরানের যে এনার্জি যে জায়গাগুলো রয়েছে, সেক্টরগুলো রয়েছে, যেখানে প্ল্যান্টগুলো রয়েছে, সেগুলো কি সত্যি এতটা ক্ষতিগ্রস্ত? আমি একটা কথা আপনার থেকে জানতে চাই, সেটা হচ্ছে গত জুনে যখন এই অ্যাটাকটা হয়েছিল, বাংকার ব্লাস্টার মেরেছিল আমেরিকা, এবং তাতে অনেকগুলো জায়গা যেখানে তাদের ওই পরমাণু গবেষণাগুলো হতো নষ্ট হয়ে গেছিলো, ধ্বংস হয়ে গেছিলো। কিন্তু তারপরেও যে ছবিগুলো বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়েছে, দেখা গেছে যে সেখানেও প্রচুর মানুষ রয়েছে, কাজ হচ্ছে। তাহলে কি আদৌ ইরান ক্ষতিগ্রস্ত? ইরান সাংঘাতিক রকম ক্ষতিগ্রস্ত, এটা বাস্তব। কিন্তু সেই ক্ষতিটা ইরান পারসিভ করেনি বা সেটাকে আপনি বলতে পারেন সেটা এক্সপেক্ট করেনি, সেটা নয়। দেখুন, আমি বা অন্য একটি মানুষ যখন কাইনেটিকে যাব, হাতাহাতিতে যাব, মারপিটে যাব,
সাম কাইন্ড অফ ব্লাড বাথে যাব, তখন এটা কোনোদিনই এক্সপেক্টেড না যে আমি আপনাকে ঠেঙিয়ে যাব, আপনি আমাকে কিছু করতে পারবেন না। এটা বোকা বোকা কথা, ইট ডাজন্ট হ্যাপেন। ক্ষতি হবেই, দুপক্ষেরই ক্ষতি হবে। ওয়ারের মেন খেলাটা হলো যে আপনাকে আমি কতটা ক্ষতিগ্রস্ত করতে পারবো যাতে করে আপনার যে গোটা ওয়ার ইকোনমিক্সটা চেঞ্জ হয়ে যায়। আমি যদি, আপনি আমায় মারলেন, আমার এখানে একটা কালশিটে দাগ পড়লো হাতে, আমার কতটা ক্ষতি, আর আমি মেরে আপনার নাক ভেঙে দিলাম। তার মানে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো সেগুলো নষ্ট করতে পারেনি আমেরিকা এত চেষ্টা করে। পরিপূর্ণভাবে পারমাণবিক স্থাপনাগুলো ইরানের আক্রমণ করতে পেরেছে কিনা আমেরিকা, এ ব্যাপারে আমার ডাউট আছে, আমার এই ব্যাপারেও ডাউট আছে। ডিএনআই এর রিপোর্ট আর আমেরিকান গভর্নমেন্টের একদম উচ্চপদস্থ অফিসারের করা টুইট, দুটো কিন্তু মেলে না। আপনি কি এখনো বিশ্বাস করেন আয়াতুল্লাহ আলী খামেনি নেই, নাকি তিনি কোথাও এখনো লুকিয়ে আছেন? আমি আপনার আরেক ধাপ এগিয়ে কথাটা বলছি। আমি আপনাকে আজকে ইন্টারভিউটা অন্তত 3বার একটা ওয়ার্ড ইউজ করলাম, ওয়ার প্রিপারেশন। ওয়ার প্রিপারেশনে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে অ্যাসেট প্রোটেকশন। অ্যাসেট প্রোটেকশন, যে দেশ এতদিন ধরে, আমেরিকা তো নো ডাউট একটা অত্যন্ত শক্তিশালী দেশ, এরকম একটা অত্যন্ত শক্তিশালী দেশকে নাকানি চোবানি খাওয়াচ্ছে, সেই দেশের ওয়ার প্রিপারেশন এতটাও ছিল না যে আয়াতুল্লাহ খামেনির মতো একটা ইম্পর্টেন্ট লিডারকে সে বাঁচাতে পারলো না, এবং সে লাইব্রেরিতে বা অফিসে মিটিং, বাংকারের বাইরে, হ্যাঁ বাংকারের বাইরে মিটিং করছিল, ইজিলি আইডেন্টিফাইবল, উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। এটা ফর সাম রিজন আমার এত দিনের অল্প আধটু যতটাই অভিজ্ঞতা আছে, সেটা একটু হজম করতে আজও অসুবিধা হচ্ছে। অর্থাৎ অনেকগুলো ইফস অ্যান্ড বাটস এখানে চলে আসছে। একদিকে ব্রিক্সের বৈঠক, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, তিনি চলে গেছেন চীনে। এই ইকুয়েশনগুলো কোথাও গিয়ে গোটা বিশ্বের এই যে একটা ভূ রাজনৈতিক মানচিত্র, সেটাকে কোথাও একটা অদল বদল করে দিচ্ছে। শেষ প্রশ্ন আমার শুভাশিসের কাছে। শুভাশিস, কি মনে হচ্ছে এই মুহূর্তে উদ্ভূত পরিস্থিতির দিকে, যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, যে আবার কি একটা বড় যুদ্ধ শুরু হবে, নাকি এবার আস্তে আস্তে সেটা থেমে যাবে? যদি আমেরিকা আবার একটা বড় যুদ্ধ শুরু করে, মারাত্মক ভুল করবে। থিংস উইল গো ডাইরেক্টলি এগেনস্ট দেম। এখানে আমেরিকা যতটা পারুক টেবিলে চলে আসুক, যত তারা কাইনেটিকে ঢুকবে, তাদের ইকোনমিক লস, ডিপ্লোম্যাটিক্যাল লস এবং ইমেজ লস, এই ইমেজ লসটা কিন্তু ভরপাই আমেরিকার রাষ্ট্রপতি বদল করলেও হবে না। আমেরিকা যদি লং টার্ম কার্ড খেলতে চায়, ইমিডিয়েট নন কাইনেটিক স্ট্যান্ড নিক। যদি ইরানকে আবার অ্যাটাক করে, আমেরিকা আরও ঘোর বিপদে পড়বে, এবং এই বিপদটা এবারে শুধু ইরান না, বহু দেশ মিলিতভাবে নিয়ে আসতে পারে বিভিন্ন রকমভাবে। বেশ, অনেক ধন্যবাদ শুভাশিস, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি, এবং যে আলোচনাটা আজকে আমরা করলাম